হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি যেই সিভিলের যে অনগোয়িং ইন্টারভিউগুলো হয়ে যাচ্ছে, যার ফেজ 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং ফেজ 2 ডেট অলরেডি পাবলিশড হয়ে গেছে। এইভাবে ফেজ 3, 4 করে আমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। আমরা এই ডিটেলস ভিডিও নিয়ে একটা আলোচনা করবো বলে আমি ভিডিওটা সেকশনটা রেখেছি। তোমরা জানো যে তোমাদের এর আগের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, যেখানে একজন ক্যান্ডিডেট লাইভ তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এই চ্যানেলের মাধ্যমে। তো আমার যদি আরও কোনো বন্ধুবান্ধব থাকে, আমি তারাকেও এই চ্যানেলের মাধ্যমে লাইভ এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করে শোনাবো যে অ্যাকচুয়ালি ইন্টারভিউ রাউন্ডে বা ইন্টারভিউ রুমের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, সেটা জানা আমাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট। বাকি কোশ্চেন ডিসকাশন বা এই ধরনের জিনিসপত্র এগুলো সবাই নিজের মতন করে প্রিপারেশন নিচ্ছেই। তো অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে কী হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জানা দরকার, এবং কীভাবে কীরকমভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হচ্ছে, সে তার প্যাটার্নগুলো কীরকম, বা তোমার কীভাবে ইন্টারভিউতে ফেস করা হচ্ছে সেই জিনিসটা আমাদের কাছে কিন্তু জানাটা আমার মনে হয় খুব দরকার, যেটা অন্যান্য কোনো চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো আমি তোমাদেরকে তাই বলবো, তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে 4-5টা পয়েন্ট তোমাদের ডিসকাশন করব। এই ফেজ 1 ইন্টারভিউ চলাকালীন যে পয়েন্টগুলো আমরা নোটিস করেছি, তার মধ্যে কিছুগুলো পয়েন্ট আমি তোমাদেরকে তুলে রাখবো। হয়তো বা ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এরকম করে করে যাদের ইন্টারভিউ হবে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো আমরা আর কথা বাড়াবো না। আমি যেটা প্রথমত দেখেছি সেটা হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের থিওরিটিক্যাল নলেজটা কিন্তু এবার এর ইন্টারভিউর জন্য অনেকটা ইম্পর্টেন্ট, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে। কেন কি, এমনও কিছু ক্যান্ডিডেট আছে যারা মোর দেন 5-6 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদের কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনের উপরও জোর দেওয়া হয়েছে। তো অন্যান্যবার কি হয় যে তোমাদের এক্সপিরিয়েন্স বেসিসের উপরেই কোশ্চেনটা বেশি হয়, কিন্তু আমার মনে হচ্ছে এবারে তোমাদের থিওরিটিক্যাল প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স দুটো মানে এরিয়াকে কিন্তু তোমাদের ভালোভাবে তৈরি করে যাওয়া দরকার। এবং থিওরির মধ্যেও তোমাদের কিন্তু 2-3টে সাবজেক্ট, যেগুলো তোমরা বেসিক্যালি তোমাদের কাজের সাথে রিলেটেড, বা তোমাদের যেটা ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে যারা তোমরা নিজেরাকে মানো, তাদের ক্ষেত্রে কিছু 2-একটা সাবজেক্ট কিন্তু খুব ভালোভাবে রেডি করে নেওয়া, যেটা আমার মনে হয় দরকার। নাহলে কিন্তু তোমাদের বিপদ হলেও হতে পারে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। এবারে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে, আমি যেটা শুনলাম তাতে বোঝা যাচ্ছে যে অনেকে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, দেওয়ার পরেও কিন্তু স্যাররা হয়তো ওখানে ওনাকে স্টুডেন্টকে বলছে যে তুমি ঠিকঠাক করে বলতে পারছো না, বা এই জাতীয় কিছু ওনাকে বলছে। তো আমার মনে হয় স্যারদের সঙ্গে আর্গুমেন্টে যাওয়ার কোনো দরকার নেই, কেন কি স্যাররা অনেক অভিজ্ঞ, অনেক এক্সপিরিয়েন্স। হয়তো কোনো কারণবশত, আমি কথাই বলছি, হয়তো কোনো কারণবশত আমরা ওই প্রেসারে পড়ে হয়তো আমাদের মুখ থেকে অন্য কিছু টার্ম বেরিয়ে যাচ্ছে, যেটা হয়তো সেই কোশ্চেনের রেসপেক্টে প্রপার মানে ম্যাচ করে না, এটা হতে পারে। বা এটাও হতে পারে যে স্যাররা হয়তো তোমার কনফিডেন্স লেভেলটাকে চেক করে নেওয়ার জন্যই তোমাকে বারবার তোমাকে মানে একটা মিসগাইড করার চেষ্টা করছে, বা তোমাদেরকে বলছে যে তোমরা যেটা বলছো হয়তো সেটা ঠিক নাও হতে পারে, বা ঠিক বলছো না। তো এইভাবে দেখে নিয়ে তোমাদের একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু চেক করা হচ্ছে, যেটা আমার মনে হয় একটা, তোমাকে যেহেতু গ্রুপ এ অফিসার, তুমি যারা সিলেক্টেড হবে তারা কিন্তু গ্রুপ এ অফিসার, তো সিচুয়েশন কীরকম তোমরা হ্যান্ডেল করতে পারো, বা তোমরা সিচুয়েশনের মধ্যে যদি তোমরা প্রবলেমে পড়ো, তাহলে সেই সিচুয়েশনটা তোমরা কীভাবে ওভারকাম করতে পারবে, তো সেইটা কিন্তু পেশেন্স দেখে নেওয়াটা এই পরীক্ষার জন্য খুব বেশি বড় ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় যে কে কথা উত্তর দিল তার থেকে বড় ব্যাপার তুমি যে উত্তরটা দিচ্ছ সেই উত্তরটা যথাযথ হওয়া উচিত, এবং যদি তুমি সেই উত্তরটা ঠিকঠাক বলে থাকো তাহলে তোমার সেই উত্তরের প্রতি কনস্ট্যান্ট থাকাটা আমার মনে হয় দরকার। আর 3 নাম্বার হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিক্যাল রিলেটেড যে আমরা জিনিসগুলো পড়ি, সিভিলটা ম্যাক্সিমামটাই আমাদের সবটাই প্র্যাকটিক্যাল, কিছু এখানে ইমাজিনেশন করার কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যে সমস্ত জিনিসগুলো পড়ছো সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানস কিন্তু জানবে, এবং পারলে যখন এখনও তোমাদের যাদের টাইম আছে তারা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানসগুলো চেষ্টা করবে যে সাবজেক্টগুলোই আমরা পড়ি তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানস কী আছে আমাদের চোখের সামনে, সেগুলো আমাদের অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আর থার্ডের পর আমি ফোর্থ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের ওয়ে অফ টকিং, এটা কিন্তু তোমাদের একদম যথাযথ হওয়া উচিত। তুমি একটা গ্রুপে অফিসার হবে যখন, তখন তোমার একটা মানে ডিগনিটি বলো, তোমার একটা কথা বলার ভঙ্গিমা, সমস্ত কিছু কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত, এবং সেই জিনিসটা কিন্তু ওনারা ভালোভাবে জাজমেন্ট করে তোমাকে দেখে নেবে। হয়তো অনেকেই 180, 70, 75 এরকম নাম্বার পেয়ে আছো, আমার মনে হয় তারা হয়তো সিলেক্ট হয়েও যাবে। আর
যারা হয়তো একটু কম নাম্বার আছেও তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে যেটা প্রতিবারই হয়ে এসছে এবারও সেটা হবে, যে হয়তো 170 পাওয়া ছেলের সিলেকশন না হয়ে 150 145 পাওয়া ছেলেরও সিলেকশন হবে। কেন কি আমার নিজেরও জানা একজনের 160-65 নাম্বার পেয়ে তার সিলেকশন কিন্তু আগেবারে হয়নি, সেখানে 130 120 পাওয়া ছেলে সিলেকশন হয়েছে। তো আমি সেই জন্য বলবো তোমাদের ওয়ে অফ টকিং, তোমাদের বিহেভিয়ার, তোমাদের কথা বলার ভঙ্গিমা, এগুলো কিন্তু প্রপার জানা দরকার। এবং তারপর আমি 5 নম্বর যেটা ডিসকাশন করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তুমি ততটুকুই এক্সপিরিয়েন্স বলো যতটুকু তোমার প্রপার জানা আছে। তুমি কাজ করে থাকতে পারো 5 বছর 10 বছর 20 বছর যাই করে থাকতে না পারো, কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা প্রপার যতটুকু ফিল্ডের মধ্যে নলেজ আছে ততটুকুই তুমি শেয়ার করো। পুরোপুরি শেয়ার করে তোমার এক্সপিরিয়েন্সটাকে ঘেঁটে দেওয়ার কোনো মানে হয় না। তুমি যতটুকু এক্সপিরিয়েন্সে জানো, যতটুকু তোমার ক্রস কোশ্চেন করলে তুমি সেটাকে হ্যান্ডেল করতে পারবে ততটুকুই তুমি বলো, তার বেশি তুমি বলতে যেও না। যদি তুমি বলতে যাও তাহলে কিন্তু সেখান থেকে অনেক রকমের কোশ্চেন হতে পারে, এবং যদি তুমি সেটাকে ঠিক করে ট্যাকেল করতে না পারো সেটা কিন্তু তোমার জন্য খুব বড় একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। আর এবারে যেটা আমি দেখছি সেটা হচ্ছে অনেকে আবার বলছে যে কারো 10 মিনিট, কারো 15 মিনিট, কারো 30 মিনিট, কারো 5-6 মিনিট এরকম করে ইন্টারভিউটা হয়ে যাচ্ছে। তো এই টাইমটার জন্য কি কিছু একটা হতে পারে? আমার মনে হয় দেখো, ওনারা অনেক এক্সপিরিয়েন্স পারসন, অনেক অভিজ্ঞ, ওনারা তোমাকে তোমাকে 2-4টে কোশ্চেন করলেও তোমাকে ওরা জাজমেন্ট করে নিতে পারবেন। আর যে তোমাকে 30 মিনিট 40 মিনিট ধরে ইন্টারভিউ নেন তারও তোমাকে জাজমেন্ট করে নিতে পারবেন। হয়তো ওনারা বুঝে যাচ্ছেন যে এর পোটেনশিয়াল কতটুকু, সেই জন্য হয়তো এটা পজিটিভ দিকও হতে পারে, এটা নেগেটিভ দিকও হতে পারে। এটা এটা আমার জাজমেন্ট করার মতন ক্ষমতা বা সামর্থ্য আমার নেই। তো এটা এটা থেকে আমরা এইটুকু বলতে পারি যে ওনারা তোমাদের বিহেভিয়ারটাকে খুব ভালোভাবে কিন্তু জাজমেন্ট করছেন। আর এরপরে আমার যেটা লাস্ট বলার বক্তব্য সেটা হচ্ছে যে তোমরা যারা তোমাদের ডকুমেন্টসিয়ালি সমস্ত কিছু রেডি রেখেছো, সেই ডকুমেন্টসগুলো কিন্তু প্রপার তোমরা নিয়ে যাবে। এবং ডকুমেন্টসিয়ালি কোনো রকম প্রবলেম থাকলে কিন্তু তোমরা প্রথমে কিন্তু বাদ পড়ে যাবে। আমি বারবার বলছি জিনিসটা কিন্তু তোমরা মিলিয়ে নেবে। যারা অন্যান্য স্টেটে আমাকে অনেকে ফোন করেছে, আমাকে অনেকে মেল করেছে, তো আমি বলতে চাই যারা অন্যান্য স্টেট থেকে বিলং করো তাদের কিন্তু প্রসিডিওরসটা ওয়েস্ট বেঙ্গল অনুসারেই হবে। ওয়েস্ট বেঙ্গলে যা রুল রেগুলেশনস যেমন করে বাকি ছেলেদের প্রসেস হচ্ছে সেরকম করে কিন্তু আদার স্টেটের ছেলেরাকেও কিন্তু এভাবেই প্রসেস করাতে হবে। যদি কোনো কারণে তারা তাদের সেই জিনিসটা প্রসেস করাতে না পায় তাহলে কিন্তু তাদের ক্যান্ডিডেটটা বাদ হয়ে গেলেও হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এমন না যে ওখানে গিয়ে আমি বললাম আমার এই এক্সকিউজ আছে, এই আছে, ওই আছে, ডকুমেন্টস নেই, এরকম কিন্তু হলে আমার মনে হয় সেটা কিন্তু তোমাদের জন্য ক্ষতিকারক। আর অনেককে লাস্টে কোশ্চেনের পর নাম্বার জিজ্ঞেস করা হয়েছে, তো এটারও কোনো প্রপার জাস্টিফিকেশান আমার কাছে এই মুহূর্তে নেই। আমি বলতে পারবো না এটা পজিটিভ দিক বা নেগেটিভ দিক। দেখা যাক। আমরা দেখলাম ইলেকট্রিক্যাল রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল, হয়তো পুজোর পরই মেকানিক্যালের রেজাল্ট বেরিয়ে যাবে। আর যদি প্যানেল সংখ্যা বাড়ানো হয় তাহলে তো খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা হয়ে যাবে। যদি প্যানেল সংখ্যা বাড়ানো হয় তাহলে হয়তো ধরো ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে তোমাদের ইন্টারভিউ শেষ হয়ে যাবে। এবার আমরা 3-4 মাস ওয়েট করবো। 3-4 মাস ওয়েট করলে আশা করি 25-এর মাঝামাঝি করে তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে। সেখান থেকে তোমাদের বুঝতে পারা যাবে যে কাট অফ কত যাচ্ছে বা কী হচ্ছে। অনেকে আবার কাট অফ নিয়েও আলোচনা করছো যে কাট অফ এত হবে, কত হবে। এরকম করে কিছু করার নেই, সবাই তোমরা চাকরি পাওয়ার যোগ্য, তোমরা যথেষ্ট নাম্বার পেয়েছো। তোমরা তোমাদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করো, তোমরা তোমাদের 100 নাম্বারটা পাওয়ার চেষ্টা করো। আমার মনে হয় ওই নাম্বারটাই তোমাদের টার্গেট হওয়া উচিত। 100 নাম্বারের যদি মধ্যে দিয়ে 100 নাম্বারে তোমরা টার্গেট করে যাও তাহলে আমার মনে হয় সেটাই তোমাদের জন্য বেস্ট হবে। এবং ফাইনাল সিলেকশনটাই তোমাদের কাছে ম্যাটার করছে। রিটেনে কার সিলেকশন হলো কার সিলেকশন হলো না এটা কোনো ম্যাটার করবে না। ফাইনালি যে সিলেক্টেড হতে পারবে সেই কিন্তু এতদিন পর্যন্ত পুরো জার্নিটা কমপ্লিট করবে এবং পরবর্তী জীবনটা তার ভালো হবে। নাহলে আমরা আবার যদি ফেলিওর হয়ে যায় তাহলে সেই তো আবার নতুন যেখানে পর্যায়ে ছিলাম তাহলে যারা পাস করেনি তারাও যে পর্যায়ে থাকবে আমরাও সেই পর্যায়ে কিন্তু পড়ে যাব। হয়তো অনেকে অনেক মোটিভেশনের কথা বলবে যে না তোমরা অনেক আগে উঠে এসছো, অনেক ভালো আছো আগের থেকে, কিন্তু তোমাকে আবার কোনো একটা পরীক্ষাতে কম্পিটিশন করে সেই পরীক্ষায় কিন্তু আবার নিজেকে উত্তীর্ণ করে নিজের জায়গাটা তৈরি করতে হবে। তো এখনও অনেকটা টাইম আছে, নিজেরা তৈরি হও, যতটুকু পারবে নিজের সমস্তটুকু দিয়ে নিজেরা তৈরি হয়ে নিজেদের কনফিডেন্সটাকে ওই জায়গায় জাহির করার চেষ্টা করো যাতে তোমাদের সিলেকশনটা তোমরা নিজেরাই নিয়ে নিতে পারো। আমি এই রিলেটেড আর কোনো ভিডিও বানাতে চাই না, এবং এই সমস্ত কোনো ভিডিও বানিয়ে আমার মনে হয় না মোটিভেশন করে কাউকে কিছু করা সম্ভব। তো তোমরা তোমাদের নিজেরাই নিজেকে মোটিভেট করে নিজেরা নিজের প্রিপারেশনে কন্টিনিউ করো।
আর যদি কোনো রিলেটেড ভিডিও বা ওই জাতীয় কোনো রকম ইনফরমেশান আমি পাই তাহলে থেকে আমি অবশ্যই শেয়ার করবো, এবং আমি চ্যানেলে কিন্তু কন্টিনিউ তোমাদের আপডেট দেবো। তার জন্য তোমার চ্যানেলটাকে কন্টিনিউয়াসলি ফলো করো, এবং যদি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ধন্যবাদ।